দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়, যেটি আমি শুরু করেছিলাম, তার আজকে 4 নাম্বার অধ্যায় নিয়ে আলোচনা করব। এর আগে আমরা 3টি অধ্যায় পরপর আলোচনা করেছিলাম। আমার ইউটিউব চ্যানেলে তোমরা প্লেলিস্টে সেটি পেয়ে যাবে। যাই হোক, 3 নাম্বার চ্যাপ্টারে আমরা লাস্ট যেটা দেখেছিলাম যে ব্ল্যাক মাম্বা, সেই ব্ল্যাক মাম্বার অত্যাচার এবং সিংহের উপদ্রব, এই সমস্ত শঙ্করকে নাজেহাল করে তুলেছিল। শেষ পর্যন্ত সে ট্রেনের যে গার্ড থাকে, সে গার্ডের পরামর্শে একটি গার্ড তাকে পরামর্শ দিয়েছিল যে ট্রান্সফারের দরখাস্ত করো। শঙ্কর বলেছিল যে ট্রান্সফারের দরখাস্ত তো করবো ঠিকই আছে, কিন্তু সেটা তো সময় সাপেক্ষ ব্যাপার, ততদিন আমি কি করব। তখন গার্ডটি তাকে বলেছিল তুমি করো তো। ততদিন শঙ্কর একটি বন্দুক, লাঠি, কার্বলিক অ্যাসিড ইত্যাদি দিয়ে নিজের একটি সেফটির যে সরঞ্জাম সেগুলি সে নিয়ে রেখেছিল। এবার আমরা ঢুকবো 4 নাম্বার চ্যাপ্টারে। চলো তাহলে আলোচনা শুরু করা যাক। 4 নাম্বার চ্যাপ্টারে আমরা দেখতে পাবো যে জলের কষ্ট। মানে তোমরা তো জানোই এখানে জল পাওয়া যায় না, আর কুয়োতে যে জলটি রয়েছে সেটি তেতা, মানে সেটি খাওয়া যাবে না, শুধু বাসনপত্র ধোয়া, স্নান এটুকু পর্যন্ত হতে পারে। যাই হোক, জলের কষ্ট, জল খুবই প্রবলেম, খাওয়া দাওয়ারও খুব সমস্যা। এই কষ্টের মধ্যেই শঙ্কর শুনতে পায় যে তার যে স্টেশন ঘরটি, সেখান থেকে অল্প দূরে একটা পুষ্করিণী রয়েছে, সেখানে প্রচুর জল রয়েছে এবং সেখানে মাছও পাওয়া যায়। এবার দেখো, শঙ্করের ছোটবেলা থেকেই সে মাছ ধরে তো অভ্যস্ত, আর একটা সময় কাটানোর ভালো একটি সে দিক পেয়ে গেল বা পথ পেয়ে গেল। কারণ তাকে তো সারাদিন বাড়িতে, মানে বাড়ি বলাটা ঠিক হবে না, কোয়ার্টারে বসেই সময় কাটাতে হয় লেখালেখি করে। তো সেখানে যদি মাছ ধরার একটা সময় অতিবাহিত করার একটা যদি সে সুযোগ পায়, কেন সেটা হাতছাড়া করবে? তাই সে কিন্তু সেই সুযোগটাকে হাতছাড়া করতে চাইল না। স্নান ও মাছ ধরার আকর্ষণে সে একটি সোমালি কুলিকে নিয়ে প্রথম দিন সেখানে চলে গেল। আর মাছ ধরার যে সরঞ্জামগুলি, সেগুলি সে ট্রেনের গার্ডকে দিয়ে মোমবাসা থেকে আগেই আনিয়ে নিয়েছিল। জায়গাটা মাঝারি ধরনের, মানে জলাশয়টা মাঝারি ধরনের, এছাড়াও ছোট ছোট ইউকা বনের, ইউকা যে ঘাস, সেগুলির বন রয়েছে। যাই হোক, সকালে ট্রেনকে পার করে দিয়ে তারপর তারা মাছ ধরতে যায়। ছোট ছোট ট্যাংরা জাতীয় বিভিন্ন মাছ সে ছিপ দিয়ে ধরেছিল। মাছ কতদিন অদৃষ্টে, মানে কপালে জোটেনি শঙ্করের। বাঙালি ছেলে তো একটু মাছের প্রতি তার আকর্ষণটা থাকবে, এটাই স্বাভাবিক। যাই হোক, সে মাছ ধরলো, স্নান করলো, আবার তাকে বিকালে ট্রেন আসার আগে ফিরতে হবে, এটিও তো মাথায় রাখতে হবে তাকে। এই যে একটি মাছ ধরার নেশা, এই মাছ ধরার নেশায় শঙ্কর এর পরে থেকে একা একাই চলে যেত, কারণ সোমালিকুলিকে তো সব সময় পাবে না। যাই হোক, স্নানের কষ্টটাও তার মিটেছে। এবং আরেকটি সমস্যা কি বলতো, দিনের বেলা সেই যে জায়গাটি, সেই জায়গাটিতে যাওয়া যায় না, মানে এত রোদ উঠে যায়, যেতে ভীষণ কষ্ট হয় শঙ্করের। এই মাছ ধরতে গিয়ে একদিন এমন এক ঘটনা ঘটেছিল যেটি শঙ্করের জীবনকে সম্পূর্ণ পাল্টে দেয়। জীবন বলতে কি, তার চলা ফেরার ধরন, তার যে টার্গেট অ্যাচিভ যা ছিল বলতে পারো। সে যে স্বপ্ন দেখেছিল ভোরবেলা পাহাড়ে উঠছে দুজন মিলে, এই স্বপ্নটাও এই ঘটনাটি তাকে সত্যি করে দেয়। মানে এমন একটি ঘটনা ঘটে। সময়টা ছিল বিকাল 3টা, যখন সে ফিরছিল ট্রেনের জন্য। স্টেশন আসতে আর মাত্র মাইলখানিক পথ বাকি ছিল। এমন সময় শঙ্কর শুনতে পেল একটি আর্তনাদ। কেউ যেন সেই জঙ্গলে বসে কাতর স্বরে আর্তনাদ করছিল। এটি শঙ্করের কানে যায়। কোন দিক থেকে শব্দটা আসছে সেটা ভালো করে লক্ষ্য করতে গিয়ে সে দেখতে পেল একটি ইউকা গাছের নিচে একজন বসে রয়েছে এবং তিনি আর্তনাদ করছিলেন। শঙ্কর তাড়াতাড়ি করে সেই লোকটির কাছে যায়। লোকটি ছিল
ইউরোপীয়। তার জামা কাপড়ে মানে পরনে ছিল শতছিদ্র বস্ত্র, মানে বিভিন্ন ছেঁড়া ফাটা বস্ত্র ছিল। এক মুখ, লাল দাড়ি, বড় বড় চোখ, মুখের গঠনও বেশ সুন্দর দেখতে। দেহটিও ছিল বেশ বলিষ্ঠ, দেখেই বোঝা যাচ্ছে রোগে সে জীর্ণ হয়ে গিয়েছে। লোকটি গাছের গুড়িতে হেলান দিয়ে অবসন্নভাবে বসেছিল। তার মাথার যে সোলার টুপিটি সেটি পরা ছিল এবং তার পাশে একটি ঝোলা রাখা ছিল। লোকটিকে শঙ্কর জিজ্ঞাসা করলো ইংরেজিতে, তুমি কোথা থেকে আসছো? তখন লোকটি কোনো উত্তর না দিয়ে শুধু আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল জল, মানে সে তৃষ্ণার্ত ছিল, সে জল চাইছিল। শঙ্কর বলল, এখানে তো জল নেই, আপনাকে জল খেতে হলে আমার সাথে স্টেশনে যেতে হবে। যাই হোক, শঙ্কর সেই লোকটিকে নিয়ে কষ্ট করে কোনোভাবে পিঠে বা ঘাড়ে এভাবে নিয়ে স্টেশনে পৌঁছলো। স্টেশনে যখন তারা এলো তখন এসে দেখে ট্রেনটি পার হয়ে গিয়েছে। মানে এই সমস্ত কাজকর্মের জন্য একটু লেট হয়ে গিয়েছিল, যার ফলে ট্রেনটি চলে গিয়েছে। আর শঙ্কর সেই লোকটিকে এনে বিছানায় শুয়ালো, মানে শুইয়ে দিল এবং তাকে খাদ্য এবং জল দিল। লোকটি খাদ্য এবং জল পেয়ে খানিকটা চাঙ্গা হয়ে উঠল বটে, কিন্তু শঙ্কর তার শরীর একটু হাত দিয়ে দেখে বুঝলো সে প্রচণ্ড জ্বরে ভুগছে। 2-3 দিন তার সেবা শুশ্রূষা না করলে তিনি ঠিক হবেন না। লোকটির পরিচয় শঙ্কর একটু পরে পেল। লোকটির নাম ডিয়েগো আলভারেজ। সে ছিল জাতিতে পর্তুগিজ। সূর্যের তামাটে, মানে সূর্যের যে একটি আলোক, সূর্যের যে আলো, সেই আলো লোকটির রং তামাটে করে দিয়েছে। শঙ্কর সেই লোকটিকে স্টেশন ঘরে রাখারই সিদ্ধান্ত নিল। একটু আগে যদি তারা পৌঁছতো তাহলে সে গার্ডের সাথে সেই লোকটিকে তুলে দিতে পারতো, তাহলে সে শহরে গিয়ে চিকিৎসাটা পেত। এখানে না আছে কোনো ওষুধপত্র, না আছে চিকিৎসা, না আছে ভালো কোনো ব্যবস্থা। কাজেই শঙ্কর কিন্তু লোকটিকে রাখলো ঠিকই আছে, কিন্তু একটু মনে মনে ভীতও হয়ে গেল যে তার একটু ভালো যদি চিকিৎসা পাওয়া যেত, লোকটি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠত, মানে ডিয়েগো আলভারেজ। শঙ্কর রোগীটির পাশেই সারা রাত জেগে বসে রইল। কিছু কিছু সময় ঘুমিয়েছিল, মানে সে সারা রাত ধরে রোগীটির সেবা শুশ্রূষা করতে থাকলো, কারণ এখানে রোগীটির সেবা করার মতো কেউ ছিল না। আসলে শঙ্কর ছোটবেলা থেকেই কোনো গরিব দুঃখীদের দুঃখ দেখে সে স্থির থাকতে পারে না, নিজেকে সে সেখানে বিলিয়ে দেয়। যাই হোক, যখন সে রাত্রে সে রোগীটির সেবা শুশ্রূষা করছিল, চারিদিক থেকে শেয়ালের ডাক শোনা গেল, সিংহের গর্জন শোনা গেল, ইত্যাদি বিভিন্ন আওয়াজ সে শুনতে পেল। সিংহের আওয়াজ শুনে যখন ডিয়েগো আলভারেজ ধর্মড়িয়ে বিছানা থেকে উঠে বসলো, তখন শঙ্কর তাকে আশ্বস্ত করলো, ভয় নেই, দরজা বন্ধ করা আছে, তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। তারপর শঙ্কর আস্তে আস্তে একটু বাইরে বের হলো। বাইরে বের হয়ে স্টেশনে পায়চারি করতে থাকলো। এদিকে সিংহ ডাকছে, ইউকা গাছটি একটি দাঁড়িয়ে আছে একা একা, এবং চাঁদ উঠেছে। সব কিছু যেন এখন শঙ্করের সওয়ার হয়ে গেছে, মানে এগুলো তার কোনো ব্যাপার না, সিংহের ডাক ও কোনো ব্যাপার না, এগুলো তার যেন আর গায়েই লাগে না। তখন সে স্টেশন ঘরে এসে আবার ঢুকলো, মানে পায়চারি করে। তখন রাত 2টো বাজে। ঘরে ঢুকে দেখলো ডিয়েগো আলভারেজ বিছানায় উঠে বসে আছে। তাকে দেখতে পেয়ে বলল, একটু জল দাও, খাবো। লোকটা, মানে ডিয়েগো আলভারেজ, বেশ ভালো ইংরেজি জানে। তখন সে শঙ্করকে বলল, আমি যে তখন বিছানায় উঠে বসেছিলাম, তুমি কি ভেবেছো আমি ভয় পেয়েছি? ইয়ং ম্যান, তুমি ডিয়েগো আলভারেজকে চেনো না। এই বলতে সে আবার বিছানায় শুয়ে পড়ল। সে যেন কিছু একটা বলতে যাচ্ছিল। তার হাসি দেখে শঙ্করের মনে হলো এই লোকটি
কোনো সাধারণ লোক নয়। এবং ধীরে ধীরে তার আসল পরিচয় শঙ্কর জানতে পারল। লোকটি বলল, আমার ছেলেও যদি বেঁচে থাকতো এত উপকার আমার করতো না। তুমি ইন্ডিয়ান, আমি দেখেই বুঝেছি। তুমি খুব ভালো ছেলে। আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না, কারণ আমার শরীর ভীষণ খারাপ। তোমার একটা উপকার আমি করে দিয়ে যেতে চাই, মানে তোমাকে কয়েকটি কথা আমি বলতে চাই। আর পর ধীরে ধীরে ডিয়েগো আলভারেজ যে সমস্ত কথা বলল তা সাধারণত উপন্যাস বা গল্পতেই আমরা শুনে থাকি। এত সুন্দর যে শঙ্কর শুনেই মুগ্ধ হয়ে গেল। কি বলল চলো দেখে নেই। আলভারেজ তাকে বলল, শঙ্কর, এখন তোমার বয়স কত হবে? 22-23 বছর। তুমি যখন মায়ের কোলে শিশু অবস্থায় ছিলে, মানে আজ থেকে 22-23 বছর আগেকার কথা, তখন আমি সোনার খনির সন্ধানে বের হয়েছিলাম আফ্রিকায়। বুলাওয়ে শহর থেকে জিনিসপত্র কিনে সেই অজানা দেশে, মানে আফ্রিকার অজানা রহস্যে ভরা জঙ্গলে সে একাই পাড়ি দিয়েছিল। কাউকে সে ভয় করেনি। এখানেই খাল, বিল, নদী ইত্যাদি দেখতো, সেখানেই সে, মানে ডিয়েগো আলভারেজ, সোনার খনির সন্ধান করত। কারণ এভাবেই অনেকে সোনার খনির সন্ধান পেয়েছে। যাই হোক, অনেক বছর সে এইভাবে সন্ধান করেও শেষে পায়নি কিছুই। একবার পেয়েছিল, কিন্তু নিজের ভুলে সেটা হারিয়েও ফেলেছে জায়গাটা। সেদিন একটি হরিণ শিকার করেছিল সকালবেলা। এবার হরিণটিকে মাংস রান্না করবে, আর সেখানকার উত্তাপ, মানে তাপমাত্রা দিনের বেলা প্রচণ্ড হারে থাকে, 115-120 ডিগ্রি সব সময় থাকে। তো সেইখানে সে হরিণ শিকার করে বসেছিল। বিশ্রামের পরে বন্দুকটি যখন পরিষ্কার করতে যাচ্ছিল, তখন দেখেছিল সে বন্দুকের মাছিটি হারিয়ে ফেলেছে। এবার মাছি ছাড়া বন্দুক চালাবে কিভাবে? মাছিটি অনেক খোঁজার পরেও ডিয়েগো আলভারেজ খুঁজে পায়নি। অবশেষে সেখানে বিভিন্ন সাদা সাদা রঙের কি জানি পাথর পড়েছিল। একটা পাথর সেখান থেকে খুঁজে উঠিয়ে তার বন্দুকের সামনে মাছি হিসাবে সে লাগিয়ে দিয়েছিল। তারপর বিকেলে রেস্ট নেওয়ার পরে সেখান থেকে সে পরিত্যাগ করে জায়গাটা এবং উত্তর মুখে চলতে থাকে। সে কোন জায়গাটাতে বসেছিল সেটি সম্পূর্ণ সে ভুলে যায়। দিন 15 পরে একজন ইংরেজ পর্যটকের সাথে তার দেখা হয়। সেও আলভারেজের মতো সোনার খনির সন্ধানে বের হয়েছিল। তার সাথে দুটি কুলি ছিল, মাটাবেল কুলি, এবং তার সাথে সাক্ষাৎ হয়ে আলভারেজের খুব ভালো লাগে। সেই লোকটির নাম ছিল জিম কার্টার। একদিন এই জিম কার্টার আলভারেজের বন্দুকটা নিয়ে পরীক্ষা করছিল। সেই সময় সে হঠাৎ দেখতে পায় তার মাছিটির জায়গায় অন্য একটি পাথর বসানো। জিম তখন জিজ্ঞাসা করে, এটি এখানে বসানো কেন? তখন আলভারেজ সমস্ত ঘটনাটি তাকে খুলে বলে এবং জিম চমকে ওঠে, আরে এটা তো তুমি রূপার খনির উপরে দাঁড়িয়েছিলে, তুমি বুঝতে পারোনি এটা রূপার খনি? এটা যে তুমি লাগিয়েছো মাছিটি, এটা তো রূপা। আলভারেজ যেটুকু বর্ণনা দিল তাতে জিম কার্টার বলল, সেখানে যা রূপা রয়েছে তাতে আমরা যদি কালেকশন করি আমরা লক্ষপতি হয়ে যাব। তুমি তাড়াতাড়ি নিয়ে চলো আমাকে সেখানে। তারপর তারা 4 মাস ধরে সেই জায়গাটির খোঁজ করলো, কিন্তু সেরকম কোনো জায়গা খুঁজে পেল না তারা। আসলে আফ্রিকার ভেল্ড অঞ্চলে একই রকম বিভিন্ন জায়গা আছে, তো মানে একই রকম দেখতে সমস্ত প্রায় জায়গায়। এবার যেখান থেকে সে তাঁবুটি উঠিয়েছিল আলভারেজ, সেই জায়গাটার কোনো চিহ্ন তো সে দেখেই রাখেনি, কারণ তার প্রয়োজন পড়েনি। তো কাজেই পরবর্তীকালে সেই জায়গাটি কিন্তু আর খুঁজে বের করা গেল না। অনেক হয়রানি হয়ে শেষ পর্যন্ত তার আশা ছেড়ে দিয়ে তারা গুয়াই নদীর ধার দিয়ে এসে এক জায়গায় বাসস্থান, মানে এক জায়গায় তারা বসবাস করতে শুরু করলো। বসবাস বলাটা ঠিক হবে না, তারা তাঁবু পাতলো। এবং আরেকটি কথা বলে রাখি,
তারপর থেকে জিম কার্টার এবং আলভারেজ একসাথে পথ চলা শুরু করলো। তারা একে অপরকে ছাড়েনি। আর এই জিম কার্টার যেভাবে মৃত্যু হয়েছিল তার, সেটি আলভারেজকে একদম শিহরিত করে দেয়। আলভারেজ সে কথা যেন মৃত্যুর আগে পর্যন্ত ভুলতে পারবে না। এটি সে শঙ্করকে এখন বলতে যাচ্ছিল। আসলে ভ্রমণের ক্ষেত্রে তৃষ্ণা হলো সবচেয়ে কষ্টের কারণ জল তুমি ভ্রমণের ক্ষেত্রে সব জায়গায় অ্যাভেলেবেল নাও হতে পারে। এই জন্য আলভারেজ এবং জিম কার্টার ঠিক করেছিল তারা নদীপথের ধার দিয়েই সবসময় যাতায়াত করবে, এতে জলের কষ্টটা তো মিটবে। আরেকটি কথা, তারা এই বনের মধ্যেই চলতে চলতে মুরগি, বিভিন্ন ধরনের প্রাণী, পাখি, সাপ ইত্যাদি বিভিন্ন যা পেত, বাদর, হরিণ, সেগুলি মেরে মেরেই তাদের খাদ্য হিসাবে গ্রহণ করত। একবার অরেঞ্জ নদী পার করে একটি বস্তিতে গিয়ে তারা উঠল। সেখানে গিয়ে যখন উঠল তখন তারা দেখতে পেল মোড়ল বা সেখানকার যে প্রধান, তার মেয়েকে নাকি দানও ধরেছিল। দানও বলতে ভূতে ধরেছিল, কারণ সেই মেয়েটি ছটপট করছিল। 5 বছরের একটি উলঙ্গ মেয়ে মাটিতে পড়ে ছটপট করছে, অথচ কেউ তার সাহায্য করছে না, কারণ সবাই বলছে তাকে নাকি ভূতে ধরেছে। যাই হোক, অনেক খোঁজ খবর নিয়ে জানা গেল যে সে নাকি কিছুক্ষণ আগে বনের দিকে গিয়েছিল, সেখানে সে কিছু হয়তো খেয়েছে, যার ফলেই সে এখন এরকম কাতরাচ্ছিল। আর আলভারেজ একটু হোমিওপ্যাথি ওষুধের ব্যাপারে জানতো। যাই হোক, ওষুধের 1-2 ডোজ দেওয়ার ফলেই কিছুক্ষণ বাদে মেয়েটির কিন্তু পেট ব্যথা সেরে যায় এবং তারা ভাবে এ তো অদ্ভুত লোক, ভূত ছাড়িয়ে দিল। তারপর খোঁজ নিয়ে দেখা গেল মেয়েটি একটি বিষ জাতীয় ফলের বীজ খেয়ে নিয়েছিল, যার ফলে তার পেট কামড়াচ্ছিল। যেহেতু মোড়লের মেয়েকে আলভারেজ ওষুধ দিয়ে ঠিক করে দিয়েছিল, তাই সেই গ্রামে বা বস্তিতে আলভারেজদের ভীষণ খাতির হয়ে গেল। তারা দিন 15 সেই বস্তিতেই কাটিয়ে দিল। তারা বিদায় নেবার সময় কাফির সর্দার তাদের ডেকে বলেছিল, তোমরা সাদা রঙের পাথর ভীষণ ভালোবাসো তাই না? এবং ডুমুরের মতো একটা সাদা রঙের পাথর তাদেরকে গিফট করেছিল সেই কাফির সর্দার। জিম এবং আলভারেজ সেই ডুমুরের মতো পাথরটি দেখে তো চমকে উঠেছিল, আরে এটা তো হীরা, আপনি পেলেন কোথায়? তখন বলেছিল ওই যে রিক্টারভেল্ট পর্বত, সেখান থেকে এটি নিয়ে আসা হয়েছে। ওখানে ভুল করেও কেউ যায় না, কারণ ওখানে গেলে কেউ আর ফেরে না। ওখানে একটি উপদেবতা থাকে যার নাম হচ্ছে বুনিপ। সে সেই জায়গাটির রক্ষণাবেক্ষণের কাজ করে, সেটি পাহারা দেয়। ওখানে গেলে কেউ আর ফিরে আসে না, যার ফলে এরা ভয়ে কেউ আর ওখানে যায় না। কাফির গ্রাম থেকে বের হয়েই তারা ম্যাপ ঘাঁটতে শুরু করলো। তারা দেখলো ওই যে দূরে ধোঁয়া আকারের যে রিক্টারভেল্ট পর্বত দেখা যাচ্ছে, সেখানেই এই হীরার অস্তিত্ব আছে। অতএব তাদের তো সেখানে যেতেই হবে। তাই জিম কার্টার ও আলভারেজ ঠিক করলো যে তারা রিক্টারভেল্ট পর্বতে চড়বে। যতই কষ্ট হোক, তারা এই হীরার সন্ধান খুঁজে বের করবেই। কাফির গ্রাম থেকে বের হওয়ার প্রায় 17 দিন পরে তারা রিক্টারভেল্ট পর্বতের একদম পাদদেশে, পর্বতটির গোড়ায় এসে পৌঁছলো। অনেক দুর্গম পথ তারা এই 17 দিনে অতিক্রম করেছে। জঙ্গলের কাছাকাছি কোনো লোক বসতি তো দূরের কথা, কোনো পশু পাখিও তেমনভাবে দেখা যায় না, এবং তারা স্থির বিশ্বাস তাদের এই জঙ্গলে কোনো কাঠুরিয়া পর্যন্ত কোনোদিন প্রবেশ করেনি। এতটাই ঘন জঙ্গল এবং এতটাই দুর্ভেদ্য সেই জঙ্গল। সন্ধ্যার কিছু আগে জিম কার্টার আর আলভারেজ সেই জঙ্গলে এসে প্রবেশ করলো এবং তারা একটি পাখি মেরেছিল। সেই পাখিটি এখন তার ছাল ছড়িয়ে
সেটিকে রান্নার ব্যবস্থা করা শুরু হলো। যখন আলভারেজ পাখিটি ছাড়াচ্ছিল তখন জিম কাটার বলল, পাখিটি পরে হবে, আগে 2 কাপ কফি তৈরি করো তো। আর যখন সে কফি তৈরি করছিল তখনই কাছে একটি সিংহের গর্জন শোনা গেল। জিম কাটার তখনই বন্দুকটি নিয়ে সেই সিংহের যেদিকে গর্জন শোনা গেল সেদিকে ধাবিত হলো। আলভারেজ তাকে বাধা দেওয়ার চেষ্টা করলো যে তুমি এই নির্জন অরণ্যে দূরে কোথাও যেও না। কিছুক্ষণ পরে যেদিক থেকে সিংহের গর্জন শোনা গিয়েছিল সেদিকে 2 বার রাইফেলের আওয়াজ শোনা গেল। তারপর অনেকক্ষণ হয়ে গেল, জিম কাটার আর ফিরছে না দেখে সেদিকে আলভারেজ যেতে শুরু করলো তাকে খুঁজতে। তখনই দেখলো জিম কাটার কি যেন একটা ভারী বস্তুকে টেনে টেনে নিয়ে আসছে। জিম কাটার বলল, দেখো বেশ চমৎকার ছালটি, এটি কি যদি আমরা ওদিকে ফেলে রাখতাম তাহলে সেই যে সিংহটি সেটিকে হায়নারা সাবার করে দিত, তার থেকে ভালো এটিকে এদিকে নিয়ে আসলাম। যাই হোক, ধীরে ধীরে রাত বাড়লো। রাত বাড়ার সঙ্গে সঙ্গে সিংহের গর্জন আরো বাড়তে থাকলো, অন্যান্য যে সিংহরা ছিল সেগুলির। অনেক রাত্রে সিংহের গর্জনে তাদের ঘুম ভেঙে গেল। জিম কাটার আর আলভারেজ ঘুমাতেই পারছিল না, এত কাছে এত জোরে জোরে সিংহ ডাকছে। জিম কাটার তাকে বলল যে সিংহটাকে আমি মেরেছি তার জুড়ি এটি, যেহেতু তাকে খুঁজে পাচ্ছে না তাই সে গর্জন করছে। পরদিন তারা আরো জঙ্গলের মধ্যে ঢুকলো। হঠাৎ করে তারা কয়েকজন কাফিরদের দেখতে পেল, মানে ওই যে বস্তিতে যারা থাকে তাদের দেখতে পেল। জিম কাটার এবং আলভারেজ তাদের লোভ দেখিয়ে সাথে নেওয়ার চেষ্টা করলে তারা তাদের সঙ্গী হতে চাইল না। বলল তারা এই দুর্ভেদ্য অরণ্যে আর প্রবেশ করবে না, এখানে যারা যায় তারা আর ফেরে না। তারা বলল যেই জায়গাটির তোমরা খোঁজ করছো সেখানে বুনিপ থাকে। কিন্তু আলভারেজ তো জানে না বা জিম কাটার জানে না বুনিপ কি। তখন জিজ্ঞাসা করলো যে বুনিপটি কি। আসলে কাফির বস্তির যারা সদস্য তারাও জানে না বুনিপটি কি, তারা খালি জানে বুনিপ হলো একটি হিংস্র উপদেবতা, মানে যে প্রচণ্ড হিংস্র, তার ভয়ে কোনো পশু পাখি যায় না জঙ্গলে, আর মানুষ সে তো দূরের কথা। ভয় জিম কাটার এবং আলভারেজের ধাতে ছিল না, আর জিম কাটারের তো একেবারেই ভয় ছিল না। তাই জিম কাটার এই বুনিপের রহস্য ভেদ করার জন্য প্রচণ্ড উৎসাহিত হয়ে উঠল। হীরা পাক বা না পাক, তাকে এই বুনিপের রহস্য ভেদ করতেই হবে, এটি সে মনে মনে সিদ্ধান্ত নিল। শঙ্করকে এই গল্পগুলি বলতে বলতে বৃদ্ধটি হাঁপিয়ে উঠল। সে যেন আর বলতে পারছে না, তার যেন দম বন্ধ হয়ে আসছে। এবং শঙ্করের তো এদিকে উৎসাহের চেয়ে ফুলছে, মানে সে উৎসাহ, এরপর কি হলো এরপর কি হলো এরকম একটা ব্যাপার। যাই হোক, বৃদ্ধটি হাঁপিয়ে উঠল। বৃদ্ধটি তখন 1 গ্লাস জল চাইল। জল খাওয়ার পর সে আবার পুনরায় গল্প বলতে শুরু করলো। বৃদ্ধটি বলল, তারপর শোনো ইয়ং ম্যান, আমরা ধীরে ধীরে গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম। যেখানে প্রবেশ করলাম সেখানে বেবুনের প্রচণ্ড অত্যাচার। বেবুন মানে এক ধরনের বাঁদর জাতীয় প্রাণী। তারা বেবুনকে দেখে তো ভয় পাওয়ার কোনো ব্যাপারই নেই, বাঁদরকে দেখে কেই বা ভয় পায়। যাই হোক, এই বেবুনগুলি দাঁত খিচিয়ে মানুষকে, মানে জিম কাটার এবং আলভারেজকে ভয় দেখানোর চেষ্টা করছিল। এর হাতে যদি বন্দুক না থাকতো তাহলে বেবুনরা তাদেরকে অ্যাটাক করত, এটি বলা যেতেই পারে। তবে জিম কাটার একদিক দিয়ে নিশ্চিন্ত হয়েছে, এখানে তাদের খাদ্যের অভাব হবে না, যখনই প্রয়োজন বেবুন মারবে আর খাবে। 7-8 দিন তাদের এই জঙ্গলেই কাটলো। খাদ্যের তো কোনো অভাব হচ্ছে না, যখনই খাদ্য শেষ হচ্ছে বেবুন মেরে খাচ্ছে। যাই হোক, একদিন একটি সমস্যা হয়েছিল, তারা খাদ্যের সাথে যখন জল খেয়েছিল, জলটি খাওয়ার পর ক্রমাগত বমি হওয়া শুরু হলো, তার সঙ্গে পেটে ভয়ানক ব্যথা। আর যেহেতু আলভারেজ একটু ডাক্তারি জানতো,
তাই সে জলটি পরীক্ষা করে দেখলো জলটিতে আর্সেনিক মেশানো রয়েছে। উপরের পাহাড় থেকে যে ঝর্ণাটি নামছে সেই ঝর্ণার জলে আর্সেনিক মেশানো ছিল। যাই হোক, হোমিওপ্যাথির কয়েকটি ডোজ দেওয়াতে সন্ধ্যার মধ্যেই জিম কাটার একটু ভালো হয়ে উঠল। বনের মধ্যে বেবুন এবং দু একটি বিষধর সাপ ছাড়া আর কোনো প্রাণীর দেখা মিলল না। আর প্রজাপতি, এ সমস্ত কথা তো ওগুলো আর বলার প্রয়োজন নেই। এই ট্রপিক্যাল অরণ্যে শুধুমাত্র এই কয়েকটি প্রজাতির প্রাণী তারা দেখতে পেল। প্রথমে এই রিক্টারভেল্ট পর্বতের একটি শাখা তাদের সামনে পড়ল। তার পাদদেশেই তারা সেখানে তাঁবু ফেললো। তার পাশ দিয়ে একটি নদী বয়ে চলছিল। জিম কাটার দেখে বলল, চলো তো একটু পরীক্ষা করে দেখি। অনেক সময় এই নদীগুলিতেও খনিজ দ্রব্য হিসাবে আমরা বিভিন্ন ধরনের সোনা, রূপা ইত্যাদি পেতেও পারি। নদীর বালি তারা প্রায় সারাদিন ধরেই পরীক্ষা করলো। সমস্ত জায়গা খুঁজেও তারা এক রেণুও কোনো ধরনের সোনা বা রূপা পেল না। পরবর্তীতে তারা আশা ছেড়ে দিল। জিম কাটার বলল, এখানে কিচ্ছু পাওয়া যাবে না। সন্ধ্যার সময় কফি খেতে খেতে জিম কাটার বলল, দেখো আলভারেজ, আমার মন বলছে হয়তো আমরা এখানে সোনার খনির সন্ধান পাবো। আর কয়েকদিন থেকে যাই। তো সেই কথা মাফিক তারা আরো 20-25 দিন সেখানে তাঁবু পেতে থেকে গেল। আর এদিকে বেবুনের মাংস অসহ্য লেগে গেছে। মানে এতটা বিশ্রী সেটা খেতে খেতে অসহ্য লেগে গেছে। তারপর আলভারেজের মনে হলো কাফির বস্তির যে সর্দার তারা হয়তো তাদের ঠকিয়েছে, মিথ্যা কথা বলেছে, এখানে কিছুই নেই, চলো আমরা ফিরে যাই। এরপর একদিন তারা নদীর ধারে বালি দেখছিল। সেই সময়টা হঠাৎ করে একটা হলুদ রেণু তারা দেখতে পায়। দুজনেই একসাথে দেখতে পায়। দেখে তারা উৎফুল্লিত হয়ে যায় এবং ভাবে যে এখানে নিশ্চয়ই কোনো সোনার খনির সন্ধান হয়তো পাবে। কিন্তু সেখানে কোনো সন্ধান পাওয়া যায়নি। তারা তখন ভাবলো হয়তো নদীর স্রোতে কোনোখান থেকে সোনার একটি রেণু ভেসে এসেছে। কিন্তু তারা শিওর হলো যে আশেপাশে কোথাও খনি তো অবশ্যই রয়েছে। আসলে জিনিসটি সোনা ছিল না, সেটি ছিল হলুদ রঙের হীরা। তাই তারা বলল, দেখো এই আফ্রিকার গভীর অরণ্যে হলুদ হীরা অবশ্যই কোনো খনি রয়েছে। আমরা যদি ভালো করে খুঁজি অবশ্যই সেটিকে আমরা আবিষ্কার করতে পারবো। সেই হলদে রঙের হীরা খোঁজার সাহস, পরিশ্রম, ধৈর্য সবগুলি তাদের মধ্যে ছিল। যদি না সেই দানব তাদের পথের বাধা হয়ে দাঁড়াতো, তারা অবশ্যই সেটিকে খুঁজে বের করত। একদিন তারা বনের মধ্যে একটি পরিষ্কার জায়গায় বসে আছে। এমন সময় তারা দেখতে পায় দূরে একটি ঝোপের মধ্যে তাল গাছ আছে। তাল গাছের মাথাটি নড়ছে। দেখো, কোথাও কোনো হাওয়া বাতাস কিচ্ছু নেই, কোনো ঝড় নেই, অথচ একটা তাল গাছ যেটি কিনা শক্ত, তার মাথাটা এমনভাবে দুলছে মনে হচ্ছে যেন কোথাও কোনো কালবৈশাখী হচ্ছে। এটি কেন হবে? এটি দেখে তারা অবাক হয়ে গেল। জিম কাটার তক্ষুনি সেটির রহস্য ভেদ করার জন্য বন্দুক নিয়ে সেই তাল গাছের যে গোড়া, সেই গোড়ার দিকে ধাবমান হলো। সে মানে জিম কাটার সেই জঙ্গলে ঢোকার পর কিছুক্ষণের মধ্যেই একটি আর্তনাদ শোনা গেল এবং আলভারেজ যখন সেখানে গেল, সেখানে গিয়ে দেখে জিম কাটারের ছিন্ন ভিন্ন করা দেহটি, রক্তাক্ত দেহটি সেই তাল গাছের নিচে পড়ে রয়েছে। কোনো বলবান জন্তু তার মুখ থেকে পেট পর্যন্ত এরকম কোনো ধারালো নখ দিয়ে যেন বুকটা চিড়ে দিয়েছে। পুরনো বালিশ আমরা এরকম করে ফাটিয়ে দিলে যেমন তুলা বের হয়ে আসে, তেমনি জিম কাটারের শরীরের ভেতর থেকে তার অঙ্গগুলি যেন সেভাবে বেরিয়ে এসেছে। জিম শুধু বলল, শয়তান, একটা মূর্তিমান শয়তান, আলভারেজ পালাও পালাও এখান থেকে। এই বলতে বলতে জিম মারা গেল। তারপর আলভারেজ
সেই জায়গাটাতে দেখলো সেই তাল গাছের গোড়াতে মোটা মোটা চোঁচ লাগানো রয়েছে, মানে চোঁচা, মাছের যেমন আঁশ থাকে না সেমনি আঁশ লেগে আছে তাল গাছের গোড়াতে। তখন আলভারেজ ভাবলো এই তাল গাছের গোড়াতে কোনো একটি জন্তু যেন গা ঘষছিল। দেখো তাহলে তার গা ঘষার ফলেই গোটা তাল গাছটা নড়ছিল, তাহলে তার কত শক্তি। এবং কয়েকটি চোঁচা বা আঁশ সে তাল গাছের গোড়ায় লেগেছিল। সেই জন্তুটির কোনো পাত্তা পাওয়া গেল না, সে জিম কাটারকে আহত করে দিয়ে সেখান থেকে চলে গিয়েছে। কিন্তু সেখানে মাটিতে তার পায়ের ছাপ দেখা গেল, তার পায়ের মাত্র 3টা আঙ্গুল লক্ষ্য করা গেল। আমাদের সচরাচর 5টি আঙ্গুল হয়, কিন্তু সেই জন্তুটির 3টি আঙ্গুল ছিল। কিছু দূর সেই পায়ের ছাপগুলি অনুসরণ করে আলভারেজ গেল এবং যাওয়ার পরে দেখতে পেল একটি গুহার মধ্যে সেই পায়ের ছাপটি ঢুকে গিয়েছে। আলভারেজ যেহেতু একা ছিল, এদিকে সন্ধ্যাও হয়ে আসছিল, সে কিন্তু গুহার ভেতরে ঢোকার সাহস পেল না। তাই সে জিমের দেহটিকে নিয়ে তাঁবুতে ফিরে এসলো এবং সারা রাত বন্দুক মানে সজাগভাবে বন্দুক ধরে সে জেগে রইল, ঘুমাতে পারল না। পরদিন জিমকে সমাধিস্থ করে সে আবার সেই গুহাটির উদ্দেশ্যে মানে গুহাটিকে খুঁজে বার করার চেষ্টা করলো, কিন্তু ওই যে সে গুহাটির আর ট্রেসই পেল না, মানে গুহাটিকে আর খুঁজেই পেল না, কোথায় চলে গেল গুহাটি। ওরকম অনেক গুহা সে দেখতে পেল, কোনটির মধ্যে ঢুকেছে সেই দানবটি সেটি সে বুঝতে পারল না। সঙ্গীহীন অবস্থায় সে দিন 15 ওইভাবেই ঘুরে বেড়াতে থাকলো রিক্টারভেল পর্বতে। কিন্তু এইভাবে কি চলা যায়? তারপর আবার সে ফেরত আসলো, কাফির বস্তিতে আসলো এবং তারা তাকে চিনতে পারলো। তারা জিম কাটারের মৃত্যুতে ভীষণ দুঃখ পেল এবং আলভারেজকে খাতির করলো। তারা জিম কাটারের কাহিনী শুনে মানে মৃত্যু কাহিনী শুনে বলল বুনি, এবং তাদের চোখ বড় বড় হয়ে গেল, লাল হয়ে গেল। তারা এই কারণেই তো উপরে কেউ যেতে সাহস পায় না। কাফির বস্তু থেকে 5 দিন হেঁটে অরেঞ্জ নদী পার করে একটি ডাচ লঞ্চ পেল। সেখান থেকেই আলভারেজ সভ্য জগতে এসে পৌঁছলো। আলভারেজ আর কখনো রিক্টারভেল্ট পর্বতের দিকে যেতে পারেনি, কারণ সেই সময় বুয়রের যুদ্ধ লেগে গিয়েছিল। আলভারেজ যুদ্ধে যোগদান করেছিল, তারপর যুদ্ধে আহত হয়ে অনেক দিন তাকে হাসপাতালে থাকতে হয়েছিল। তারপর 4-5 বছর সে শান্ত জীবন অতিবাহিত করলো। তারপর আর ভালো লাগছিল না তার এই জীবনটা। তারপর আবার জঙ্গলের উদ্দেশ্যে সে রওনা হয়। তাই সে শঙ্করকে বলল, আমার বয়স হয়ে গিয়েছে ইয়ং ম্যান, আমার চলা এখন শেষ। সে অর্থাৎ ডিয়েগো আলভারেজ শঙ্করকে একটি ম্যাপ দিয়েছিল, বলল এটি তুমি রাখো, এটিতে রিক্টারভেল্ট পর্বতের ম্যাপ এবং যেখানে আমরা সেই হলদে হীরার খনি পেয়েছিলাম, খনি বলাটা ঠিক হবে না, হলদে হীরাটি পেয়েছিল সেটির এখানে ম্যাপ দেওয়া রয়েছে, তুমি অবশ্যই সেখানে যেও। পরের যুদ্ধের পরে ওই অঞ্চলে অনেক হীরার খনির সন্ধান পাওয়া গিয়েছে, কিন্তু তারা যে হীরার সন্ধানটি পেয়েছিল সেই হীরার খনিটি এখনো আবিষ্কৃত হয়নি। অতএব তুমি সেখানে যেও এবং সেই খনিটিকে আবিষ্কার করো। ডিয়েগো আলভারেজ এসব কথা বলতে বলতে অবসন্নভাবে শুয়ে পড়ল এবং এই 4 নাম্বার চ্যাপ্টারটি এখানেই শেষ হলো। আমি এই 4 নাম্বার চ্যাপ্টারটি মোটামুটি একটু বিস্তারিত আলোচনাই করে দিলাম। এর পরবর্তীতে আমরা 5 নাম্বার চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। আমরা ধীরে ধীরে 14টি চ্যাপ্টারই শেষ করব। তো যাই হোক, এই আলোচনাটি এই পর্যন্তই। ভালো থেকো, দেখা হবে খুব শিগগিরই।